তাহলে নেক্সট ভিডিও এখান থেকে শুরু করে দেওয়া যাক। তো প্রথমেই তোমাদেরকে হোটেলটা একটু দেখিয়ে নিই। তো ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি একটু। হোটেলের সারাউন্ডিংটা তোমরা একবার দেখে নাও। এখানেই একটা থাইল্যান্ডের ফ্ল্যাগ আছে, আর এই জায়গাটা একটু চিল করার জায়গা। এখানে অনেক চেয়ার টেবিল পাতা আছে, ওখানে একটা গিটার রাখা দেখতে পাচ্ছ। আর রুমগুলো সব এইদিকে সব রুমগুলো আছে। আর পিছনে একটা নদী, আর নদীর উপর ব্রিজটার নাম সম্ভবত রামা 8, এবং নদীটার নাম চাও ফ্রায়া রিভার। যদি উচ্চারণে কিছু ভুল হয়ে থাকে আমি স্ক্রিনে দিয়ে দেবো নামটা। আর এবারে এই দেখতে পাচ্ছ বিল্ডিং আছে, এবারে কি কার একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, এবারে কিছু বিল্ডিং আছে। আর এই আপাতত তো এটাকে হোটেল, হোস্টেল বা গেস্ট হাউসও বলা যেতে পারে। আমার ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা ফ্লাইটে চড়েছো তাদের কাছে হয়তো এটা খুবই সামান্য ব্যাপার, কিন্তু যারা চড়োনি তাদের হয়তো এটা শুনতে ভালো লাগবে, এবং যারা পরবর্তীকালে চড়ার কথা ভাবছো তাদের কোনো সামান্য হেল্প হলেও হতে পারে এই ভিডিওটা থেকে। তো প্রথমত আমার ফ্লাইট ছিল কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে থাইল্যান্ডের ব্যাংককের স্বর্ণভূমি এয়ারপোর্ট অবধি। ফ্লাইটের টাইম আমার ছিল কলকাতার টাইমে 9:30 আমি ফ্লাইট বোর্ড করেছি। আর এখানে এসেছি তখন 1:15 মতো বাজে, রাত 1:15 মতো। এটা ইন্টারন্যাশনাল টাইম জোনের ডিফারেন্সের কারণে এতটা টাইম দেখাচ্ছে, কিন্তু আসলে ফ্লাইটটা ওই 2 ঘন্টা 40 মিনিটের মতোই লেগেছিল। তো প্রথমে যখন আমি এয়ারপোর্টে ঢুকলাম কলকাতায়, তারপরে আমার ব্যাগেজ দিয়ে দিলাম আমার এয়ারলাইন্সের যে কাউন্টার আছে সেখানে, মানে ইন্ডিগোর ফ্লাইট অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম। ইন্ডিগোর কাউন্টারে আমার ব্যাগেজ দিয়ে দিলাম। দু রকমের ব্যাগেজ হয়, একটা ওই চেকিং ব্যাগেজ আর একটা ক্যারি ব্যাগেজ আর কি, মানে যেটা তুমি সাথে রাখতে পারবে। সেটার ওয়েট 5 থেকে 7 কেজির মধ্যে হলে হয়। আর যেটা বড় ব্যাগ সেটার ওয়েট আমার লিমিট ছিল 20 কেজি। এবার ওটা টিকিটের উপর নির্ভর করে। যদি তুমি দামি টিকিট নাও, মানে ঠিক দামি নয়, যে টিকিটে যেমন লিমিটেজ থাকে আর কি। তো কিছু টিকিটে 30 কেজি থাকে, আমার টিকিটে 20 কেজি ছিল। তো এই ব্যাগটা আমি কাউন্টারে দিয়ে দিতে ওরা ওদের এয়ারলাইনের ট্যাগ লাগিয়ে ব্যাগটা অন্য জায়গায় রেখে দিল। আর আমি আমার বোর্ডিং পাসটা নিয়ে এবার সিকিউরিটি চেকিংয়ের জন্য চলে গেলাম। এবারে বোর্ডিং পাস দেখিয়ে তোমার সিকিউরিটি চেক ইন করে, যেটা লাউঞ্জ অ্যাকচুয়ালি, যেখান থেকে তুমি ডাইরেক্টলি প্লেনে বোর্ড করবে, সেই জায়গাটায় চলে গেলাম। তো ওখানে আমার একটা ভুল হয়েছিল কি, বাইরে থেকে কিছু খেয়ে নেওয়া উচিত ছিল, কারণ ওখানে খাবারের দাম প্রচণ্ড বেশি। যেমন একটা এক্সাম্পল দিতে গেলে, যে সামান্য একটা বার্গার বা স্যান্ডউইচ নর্মাল যেমন সাইজের হয় আর কি, তার দাম 400 থেকে 500-র উপরে। সুতরাং তোমরা যদি কোনো দিন ফ্লাইটে ওঠো তাহলে এই জিনিসটা খেয়াল রেখো যে ওখানে গিয়ে খাওয়ার চেয়ে বাইরে খেয়ে নেওয়া ভালো। ওখানে খাওয়া খুবই খরচ সাপেক্ষ। তো সব কিছু চেকিং আমার খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর আমিও গিয়েছিলাম অনেক তাড়াতাড়ি। তাই ওখানে আমাকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। যদি ওখানে ওয়েট করতে এমন কিছু বোরিং লাগবে না, জাস্ট বসে থাকা আর কি, বসে থাকতে আর কার বোরিং লাগে। তো তারপরে অ্যানাউন্স হলো যে কোন গেটে প্লেন থাকবে। আমাদের 14 নম্বর গেটে ছিল। ওখানে এক এক করে প্যাসেঞ্জার চলে গেল আমাদের, যারা ছিল ওই ফ্লাইটের প্যাসেঞ্জার। তারপরে লাইন দেওয়া হলো, তারপরে প্লেনে বোর্ড করা হলো, নর্মাল ব্যাপার। এবং টেক অফ থেকে ল্যান্ডিং অবধি পুরোটাই নর্মাল ব্যাপার। যদিও আমি যখন টিকিট বুক করেছিলাম অনলাইনে, তখন আমার সিট নাম্বার অন্য ছিল, এবং যখন বোর্ডিং পাস পেলাম তখন দেখলাম সিট নাম্বারটা অন্য। এটা কেন হয় আমি জানি না, এটা আদৌ যে হয় সেটা আগে আমার জানা ছিল না, যেরকম সিট নাম্বার পাল্টেও দেয় ওরা। তো আমার নর্মাল একটা সিট ছিল, সেটা পাল্টে ইমার্জেন্সি এক্সিটের যে সিটটা আছে সেটা আমাকে দিয়েছিল। একদিক থেকে ভালোই হলো, ওই সিটটার লেগ স্পেস অনেকটা থাকে, তো দিক থেকে একটা সুবিধাই হলো বলা যেতে পারে। তো এছাড়া আর এমন কিছু ফ্লাইটে ভালো বা খারাপ কিছু এক্সপিরিয়েন্সই হয়নি, নর্মালি হয়েছে সব কিছু। তারপরে ল্যান্ডিং হলো সুবর্ণভূমি এয়ারপোর্টে। ওখান থেকেও কিছু এবার ইমিগ্রেশনের ব্যাপারটা, থাইল্যান্ডের ইমিগ্রেশনের ব্যাপারে আমি যতদূর শুনেছিলাম যে ওরা সিঙ্গেল পার্সনের জন্য 10,000 থাই ভাট, সেটা তোমার কাছে আছে কি না জানতে চায়। ক্যাশে থাকতে হবে, এটা অ্যাকাউন্টে থাকলে হবে না। এবং এছাড়াও তোমার হোটেল বুকিং আছে কি না, এবং
রিটার্ন ফ্লাইট টিকিট আছে কিনা এটা তোমার কাছে ওরা জানতে চায়। এটা আমি আগে দেখেছিলাম, মানে অনলাইনে, ইন্টারনেটে বা অন্যান্য ভিডিওতে দেখেছিলাম, কিন্তু আমি যখন ইমিগ্রেশন ক্লিয়ার করলাম তখন আমার কাছে ওরা কিছুই চায়নি, জাস্ট পাসপোর্টটা চেয়েছে আর ফিঙ্গার স্ক্যান নিয়েছে, আঙুলের স্ক্যান নিয়েছে আর ছেড়ে দিয়েছে, এর বেশি কিছু না। তো এই ছিল এক্সপিরিয়েন্স। এবারে ফ্লাইট যখন ল্যান্ড করেছে তখন এখানে বাজে 1-1:30টার মতো বাজে, এটা আমি আগেই বলেছি। সুতরাং অত রাত্রে কোথাও যাওয়াও সম্ভব হয়নি। তো এই রাতটা আজ এয়ারপোর্টেই কাটিয়ে দিতে হয়েছে। এয়ারপোর্টের ভিতর থেকেই মেট্রো পাওয়া যায়, মেট্রোতে করে পরে আমি সকালে 6টায় মেট্রো ছিল, 6টায় ফার্স্ট মেট্রো ছিল, ওখান থেকে আমার হোস্টেলের কাছাকাছি যে মেট্রো স্টেশন আছে সেখানে এলাম, আর রাতটা এয়ারপোর্টেই কাটিয়ে দিয়েছি। আমার মতো আরও অনেকে দেখলাম ওয়েট করছে, কেউ কেউ চাদর কম্বল মুড়ি দিয়ে শুয়েও পড়েছে। আর মজার ব্যাপার হলো এই যে তারা কেউই ভারতীয় নয়, কিছু থাই আছে, কিছু চাইনিজ আছে, এমনকি কিছু ইউরোপিয়ানও আছে যারা এরকম এয়ারপোর্টে লেপ কম্বল চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো এই জিনিসটা হয়তো আমরা শিয়ালদা হাওড়া স্টেশনে দেখে দেখে অভ্যস্ত, যেটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখে বেশ অবাক লাগলো আমার। কী আর করবে, কতক্ষণ আর বসে থাকবে, ঘুমিয়েই পড়ি এই। আর থাইল্যান্ডের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাও তারা হয়তো জানো যে থাইল্যান্ডের ভিসা আগে থেকে ইন্ডিয়ানদের অ্যাপ্লাই না করলেও হয়, ওটা ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায়। ভিসা অন অ্যারাইভালটা 15 দিনের জন্য পাওয়া যায় ইন্ডিয়ানদের ক্ষেত্রে। এটার জন্য তোমাকে আলাদা কোনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে না, আর আলাদা কোনো টাকাও দিতে হবে না, এটা বড় কথা। কিছু কিছু ওয়েবসাইটে হয়তো তোমরা দেখবে যে ভিসার জন্য 1000 টাকা, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1000 টাকা বা 2000 টাকা এরকম লাগে থাইল্যান্ডের ভিসার জন্য, কিন্তু আসলে আমার কিছুই লাগেনি। জাস্ট আমি গেলাম ইমিগ্রেশন কাউন্টারে, আগেই বললাম যেটা করেছে ওরা, ওই পাসপোর্টটা জাস্ট দেখলো, স্ক্যান নিল ফিঙ্গারপ্রিন্টের আর স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। তারপরে ব্যাগেজ কালেক্ট যেখানে করে সেখান থেকে ব্যাগেজটা কালেক্ট করলাম, করে এবারে রাত্রে এয়ারপোর্টে কাটিয়ে দিলাম, দিয়ে সকালে বেরিয়ে এসেছি। এটাই এরকমভাবেই এক্সপিরিয়েন্সটা ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।